আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নেপোলিয়নের লাইফের যে ঘটনাগুলো, কেন সে অত্যন্ত বিখ্যাত এবং কী কী কারণে তার লাইফটা এত বেশি তাৎপর্যপূর্ণ সে সম্পর্কে আমরা জানব। তাহলে চলুন শুরু করা যাক। 1799 সালে স্বাধীনভাবে নির্বাচিত রয়্যালিস্টদের ডিরেক্টরি নিয়ন্ত্রণ নেওয়া থেকে বিরত রাখার একটি উন্নত প্রচেষ্টায় বোর্জোয়া শ্রেণীর সদস্যরা নেপোলিয়ন বোনাপার্ট এবং তার সেনাবাহিনীকে ডিরেক্টরি রক্ষা করতে এবং নির্বাচন বাতিল করতে পাঠান। তবে নেপোলিয়ন এই পরিস্থিতির সুবিধা নিয়ে ব্রোমাইয়ের অভ্যুত্থানে দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেন। 19 শতাব্দীর শুরুতে নবনিযুক্ত সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট নেপোলিয়নিক কোড নামে একটি আইন প্রণয়ন করেন। এই আইনগুলি সকল পুরুষের জন্য সমান আইনি অধিকার নিশ্চিত করেছিল, তবে এটি মহিলাদের জীবনের অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করেছিল। নেপোলিয়নিক কোডগুলির একটি ন্যায্য কর এবং নিয়োগ ব্যবস্থা তৈরি করে, যা সামাজিক মর্যাদার উপর ভিত্তি করে ছাড়গুলি বাতিল করে এবং মধ্যযুগের তিনটি অ্যাসেস্ট সিস্টেমকে বাতিল করে। উত্তরাধিকার, বংশগত, অভিজাত এবং শ্রেণীর সুবিধাও বাতিল করা হয়। এই কোডগুলির প্রথম, মধ্যম এবং দ্বিতীয় অ্যাসেস্ট নামে পরিচিত উচ্চ শ্রেণী এবং কর ছাড়ের সুবিধা ভোগ করেনি। এই কোডগুলি ধর্মীয় সহনশীলতা প্রয়োগ করে, কাজের পরিবেশ উন্নত করে এবং লিসে নামক মধ্যবিত্ত শিক্ষার ব্যবস্থা তৈরি করতে সহায়ক হয়েছিল। যদিও নেপোলিয়নের বিশ্বযুদ্ধগুলো জাতীয়তাবাদ এবং বৈদেশিক বাণিজ্যের বৃদ্ধি ঘটিয়েছিল, তবে রাশিয়ায় স্কর্চ আর্ট নীতির কারণে তার পতন ঘটে। নেপোলিয়ন তার শাসনের বৈধতা প্রশ্নবিদ্ধ করা কাউকে দমন করার জন্য গোপন পুলিশ এবং বাড়তি সেন্সরশিপ চালু করেন। যারা নেপোলিয়নের আইনগুলোর সাথে একমত ছিলেন না তাদের বিচার করা হয়েছিল। অর্থনৈতিক লাভের জন্য ফ্রান্সের উপনিবেশগুলোতে দাসপ্রথা পুনর্বিস্তার করে এই কোডগুলি ফরাসি বিলোপ আন্দোলনের বাধা সৃষ্টি করে। ফ্রান্সে এই কোডগুলি মহিলাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে পিতৃতান্ত্রিক বিধিনিষেধের কারণে। নেপোলিয়ন প্রকাশ্যে বলেছিল যে স্ত্রী তার স্বামীকে আনুগত্য দিতে বাধ্য, যা বোঝায় যে মহিলারা পুরুষের চেয়ে অধম। এর ফলে মহিলারা সম্পত্তি, অর্থ এবং নিজস্ব সন্তানের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিল। তারা স্বামীর অনুমতি ছাড়া মামলা করতে পারত না, তবে স্বামীদের অনুমতি ছাড়া তাদের বিচার করা যেতে পারত। যদি মহিলারা তাদের স্বামীদের থেকে তালাক নিত বা উল্টোটা ঘটত, তবে পুরুষরা সন্তানের পূর্ণ অধিকার পেত এবং মহিলারা ব্যভিচার করলে তারা মৃত্যুদণ্ডের সম্মুখীন হতো, যা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। নেপোলিয়নিক কোডগুলোর বাস্তবায়ন মেরি ওলস্টনক্রাফট এবং মার্কুইস কনকর্ডাতের নারীবাদী আন্দোলনগুলিকে থামিয়ে দেয় এবং পূর্ববর্তী অগ্রগতি বাতিল করে। রাইটস ফর উইমেন গ্রন্থে রোজারিল্ড মাইলস নারীদের প্রতি নেপোলিয়নিক কোডগুলোর আচরণ সংক্ষেপে উল্লেখ করেছেন। বিয়ে করে তারা বাজারে খাবার কিনতে যাওয়ার জন্য স্বামীর অনুমতির প্রয়োজন ছিল। 1804 সালে নেপোলিয়ন নিজেকে ফরাসি সম্রাট ঘোষণা করেন এবং সামরিক একনায়ক হয়ে ওঠেন। নেপোলিয়ন তার তিন প্রধান মহাদেশীয় শত্রু অস্ট্রিয়া, রাশিয়া এবং প্রুশিয়ার বিরুদ্ধে প্রধানত অপরাজিত ছিলেন। 1806 সালের মধ্যে তিনি কেন্দ্রীয় এবং দক্ষিণ ইউরোপের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছিলেন, তবে ব্রিটিশ রয়্যাল নেভির অ্যাডমিরাল নেলসনের বিজয়ের কারণে নেপোলিয়ন ইংল্যান্ডে পরাস্ত করতে ব্যর্থ হন। এই সামরিক পরাজয়ের পর নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা তৈরি করেন, যা অর্থনৈতিক যুদ্ধের একটি পদ্ধতি ছিল। তিনি ইউরোপের সমস্ত উপকূলে অবরোধ করে ব্রিটিশদের সাথে বাণিজ্য নিষিদ্ধ করেন, ইউরোপীয় বন্দরগুলোকে ব্রিটিশ পণ্য আমদানি করা থেকে বিরত রাখেন। দুর্ভাগ্যবশত নেপোলিয়নের জন্য এটি ব্যর্থ হয়, কারণ ব্রিটিশরা ইউরোপে পণ্য চোরাচালান করতে সক্ষম হয় এবং এশিয়া এবং যুক্তরাষ্ট্রের উপনিবেশগুলোর সাথে বাণিজ্য করতে থাকে। নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্য বিলুপ্ত করেন এবং 1806 সালে এটিকে 40টি রাজ্যে একত্রিত করে রাইন কনফেডারেশন নামকরণ করেন। 1808 সালে নেপোলিয়ন স্পেন আক্রমণ করেন এবং স্পেনের রাজা চতুর্থ চার্লসকে পদত্যাগ করতে বাধ্য করেন। ব্রিটিশ সেনারা স্প্যানিশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং গেরিলা কৌশল এবং ছোট ছোট যোদ্ধাদের দল ব্যবহার করে 2 লাখ শক্তিশালী ফরাসি আক্রমণ বাহিনীকে 1814 সালের মধ্যে প্রতিরোধ এবং পরাজিত করতে সক্ষম হয়। রাশিয়ার প্রথম আলেকজান্ডার যখন মহাদেশীয় ব্যবস্থা থেকে সরে আসেন, তখন নেপোলিয়ন 1812 সালের জুনে প্রায় 6 লাখ সেনাবাহিনী নিয়ে রাশিয়া আক্রমণ করেন এবং রাশিয়ার শক্তি থেকে পোল্যান্ডকে মুক্ত করার ঘোষণা দেন। নেপোলিয়নের আক্রমণ ব্যর্থ হয়, প্রধানত রাশিয়ান সেনাবাহিনীর স্কর্চ আর্থ নীতির কারণে, যা
রাশিয়ান সেনাবাহিনীকে নেপোলিয়নের সেনাবাহিনীকে পরাস্ত করতে সক্ষম করে। স্কচ আর্ট নীতি ফরাসি সেনাবাহিনীকে দখল করা অঞ্চল থেকে সরবরাহ পুনরায় পূরণ করতে বাধা দেয়, ফলে ফরাসি সেনাবাহিনীকে শীতকালে পিছু হটতে বাধ্য করে। ঠান্ডা, অনাহার এবং রাশিয়ান সেনাবাহিনীর সাথে যুদ্ধের কারণে মাত্র 40,000 ফরাসি সৈন্য বাড়ি ফিরতে সক্ষম হন। ফ্রান্সে ফিরে নেপোলিয়ন দ্রুত একটি নতুন সেনাবাহিনী সংগ্রহ করেন, কিন্তু ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া এবং প্রুশিয়া সমন্বিত চতুর্ভুজ জোট 1813 সালে লিপজিগ বা নসের যুদ্ধে এই সেনাবাহিনীকে পরাজিত করে। 1814 সালে চতুর্ভুজ জোট নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত করে এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করে, কিন্তু তিনি এলবা দ্বীপ থেকে পালিয়ে 1815 সালে ফ্রান্সে ফিরে আসেন, যা 100 ডেজ নামে পরিচিত। 100 ডেজ এর সময় নেপোলিয়ন একটি নতুন সেনাবাহিনী সংগ্রহ করেন এবং কিন্তু ব্রিটিশ জেনারেল ডিউক অফ ওয়েলিংটন নেতৃত্বাধীন চতুর্ভুজ জোট বাহিনী ওয়াটারলুর যুদ্ধে এই নতুন সেনাবাহিনীকে পরাজিত করেন। ওয়াটারলুতে পরাজয়ের পর চতুর্ভুজ জোট নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করেন, যেখানে তিনি 1821 সালে মারা যান। নেপোলিয়ন যুদ্ধগুলি ইউরোপের রাজনৈতিক ইতিহাসে একটি বড় প্রভাব ফেলেছিল। সীমান্তগুলো পরিবর্তিত হয়েছিল এবং নেপোলিয়নকে পরাস্ত করার জন্য অনেক ইউরোপীয় শক্তিকে একত্রিত করতে বাধ্য হয়েছিল। চতুর্ভুজ জোট ভিয়েনার কংগ্রেসে একটি নেপোলিয়ন পরবর্তী ইউরোপ তৈরি করতে সমবেত হয়। তাদের প্রতিনিধিরা ছিলেন ইংল্যান্ডের ক্যাসলের, যিনি চতুর্ভুজ জোট সমবেত করেন, ফ্রান্সের তালিরা, অস্ট্রিয়ার মেটারনিথ এবং রাশিয়ার প্রথম আলেকজান্ডার। ভিয়েনার কংগ্রেস ফ্রান্সের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিল। এটি কেবল পুরনো সীমানাগুলো পুনরুদ্ধার করে এবং অষ্টাদশ লুইকে সিংহাসনের পুনঃস্থাপন করে। এটি কোনো ক্ষতিপূরণ আরোপ করেনি। এটি করা হয়েছিল কারণ মিত্ররা একটি স্থিতিশীল সমৃদ্ধ ফ্রান্স চেয়েছিল, যা তাদের বিপ্লব বা আক্রমণের হুমকি দেবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।